আরে ভাই, তোরা তো খালি সবাই ট্রুথ নিচ্ছিস, কেউ তো ডেয়ার নেই। আচ্ছা নীলাদ্র, তুই তো বলেছিস যে তুই নাকি সব করতে পারিস, তাহলে এবার তো ডেয়ার নে। হ্যাঁ, নেব। তোরা কি ভাবছিস যে আমি টেয়ার নিতে ভয় পাই? ঠিক আছে, আমি বোতল ঘোরাচ্ছি। নীলাদ্র, তোর দিকে পড়লে তুই কিন্তু অবশ্যই এবার ডেয়ার নিবি। ওকে। আদিল বোতল ঘোরাতে নীলাদ্রর দিকে যায়। আদিল আশেপাশে তাকিয়ে বলে, কি ডেয়ার দেওয়া যায়, কি ডেয়ার দেওয়া যায়? পেয়েছি। ভাই নীলাদ্র, অনেকদিন হলো হাঙ্গামা করা হয় না, একটা হাঙ্গামা করলে কেমন হয়? নীলাদ্রর ভ্রু কুচকে আদিলকে জিজ্ঞাসা করে। মানে, কি বলতে চাইছিস? একটু ক্লিয়ার করে বল। আদিল ভার্সিটির গেটের দিকে আঙ্গুল তাক করে সবাইকে ইশারা করে আর বলে। ওই দেখ প্রেশার। আদিলের কথায় নীলাদ্র গেটের দিকে তাকায়। আরোহী ধীর পায়ে ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। আরোহীকে দেখে নীলাদ্র বিরক্তিতে মুখ ফিরিয়ে নেয়। নীলাদ্র আদিলের উদ্দেশ্যে বলে। হ্যাঁ, তো? ওই মেয়েটাকে 1 ঘন্টার ভেতরে নিজের প্রেমে ফেলবি, তারপর পুরো কলেজের সামনে ওকে বলবি ও যেন তোকে প্রপোজ করে। অসম্ভব। ওই মেয়েকে কেন? অন্য মেয়েকে বল, এখনই করে দেব। কিন্তু ওকে না। তা তো হবে না, ওই মেয়েকেই করতে হবে। তুই না কলেজের ক্রাশ বয়, তোর কি ওকে নিজের প্রেমে ফেলতে আদৌ 1 ঘন্টা সময় লাগবে? তুই ওই মেয়ের কাছে গেলেই ও এমনিই প্রেমে পড়ে যাবে তোর। নীলাদ্র কিছুক্ষণ চুপ থাকে। এরপর সে আবার আরোহীর দিকে তাকায়, মনে মনে কিছু একটা ভেবে। তারপর সে মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলে। করলে ক্ষতি কি? সাবাস, এই না হলো আমার নীলাদ্র। যা, তাহলে শুরু করে দে তোর কাজ। নীলাদ্র সেখান থেকে উঠে ধীর পায়ে আরোহীর দিকে এগিয়ে যেতে লাগে। নীলাদ্রর মনে অন্য কিছুই চলছে। আজকে সে এই আরোহীকে উচিত শিক্ষা দেবে। তার বাড়িতে গিয়ে তার খালামণিকে পটিয়ে তারই খালাতো বোনের ভাইয়ের সাথে বিয়ে করা আজকে বের করবে নীলাদ্র। তার বোনের ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে আরোহী, তাকে তো নীলাদ্র এত সহজে ছাড়বে না। আরোহীর জন্য তার বোনের চোখ দিয়ে জল ঝরেছে। এত সহজে সে আরোহীকে ছেড়ে দেবে? কখনো না। ঠিক যতটা পানি জায়রার চোখ থেকে ঝরেছে, তার থেকেও দ্বিগুণ পানি সে আরোহীর চোখ থেকে ঝরাবে। কিন্তু আরোহীর তো কোনো দোষ নেই। এতে শিলা আহমেদই তো নিজে থেকে বিয়ের প্রস্তাব রাখে আরোহীর সামনে। কিন্তু আরোহী তো এখনো মত দেয়নি, আর সে মত দেবেও না কখনো। কিন্তু সেটা তো আর নীলাদ্র জানে না। সে তো প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছে। এমনিতে নীলাদ্র আরোহীকে দু চোখে সহ্য করতে পারে না। প্রায় 7 দিন হলো আরোহী তাদের বাড়িতে এসেছে। আরোহীর চৌধুরী বাড়িতে আসাটা যেমন নীলাদ্রর পছন্দ হচ্ছে না, ঠিক তেমনই নাজিয়া চৌধুরীরও পছন্দ করছে না। কিন্তু জায়রা আর আদনান চৌধুরী বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। আরোহী ঢাকা শহরে নতুন, সে এখানকার তেমন কিছুই চেনে না। জ্ঞান হওয়ার পর এই প্রথম সে গ্রাম ছেড়ে শহরে এসেছে। কোথায় থাকবে না থাকবে সেই জন্য রিহান তার চাচা আদনান চৌধুরীকে বলে 1 সপ্তাহের জন্য যেন আরোহীকে চৌধুরী বাড়িতে তিনি থাকতে দেন। ভার্সিটি শুরু হওয়ার আগেই সে হোস্টেলে উঠবে। এই কয়দিনেই সে শহরটাকে একটু চিনে নেবে। জায়রা তো আরোহীকে পেয়ে খুব খুশি। এই আরোহীকে যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখিয়েছে শহরটা। এতে অবশ্য নাজিয়া চৌধুরী বেজায় ক্ষেপে আছেন মেয়ের ওপর। তার ভাষ্যমতে ওই মেয়েকে নিজের টাকা খরচ করে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর কি কোনো মানে হয়? তবে জায়রা তার মায়ের কথায় কোনো পাত্তা দেয় না। জায়রা তো নতুন বন্ধু পেয়ে খুব খুশি, কিন্তু নীলাদ্রর কাছে এই সব কিছুই ন্যাকামো ছাড়া অন্য কিছু মনে হয়নি। নীলাদ্র যতটুকু সময় বাড়িতে থেকেছে, ততটুকু সময় আরোহীকে অপমান করতে এক চুলও ছাড়েনি। তবে আদনান চৌধুরী আর জায়রা আরোহীর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। উঠতে বসতে সুযোগ পেলে নীলাদ্র আর নাজিয়া চৌধুরী বেশ কথা শুনিয়েছেন আরোহীকে। কিন্তু আরোহী একটা কথাও বলেনি, কারণ সে এই কদিনে বুঝে গিয়েছে যে নাজিয়া চৌধুরী আর নীলাদ্র তাকে একদমই সহ্য করতে পারে না। এই তো 2 দিন আগের কথা, নাজিয়া চৌধুরীর বোন শিলা আহমেদ আর তার মেয়ে ফারিয়া আহমেদ এসেছিলেন চৌধুরী বাড়িতে বেড়াতে। নাজিয়া চৌধুরী বেশ খুশি, এতদিন পর বড় বোন তার বাড়িতে আসায়। আরোহী রুমে ঘুমিয়েছিল, কারণ আজকে সারাদিন তার প্রচুর কাজের মধ্যে কেটেছে। হোস্টেলে উঠবে বলে অনেক কিছু কেনাকাটা করা লেগেছে। তার উপর ঢাকা শহরের রাস্তায় যে জ্যাম, অর্ধেক দিনেই তার রাস্তায় কেটেছে। তাই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে যায় সে। কিন্তু নাজিয়া চৌধুরীর আরোহীর শান্তি সহ্য হয় না।
বাড়িতে এত মেয়ের থাকা সত্ত্বেও তিনি আরোহীকে ঘুম থেকে উঠিয়ে বলেন, এই মেয়ে, সারাদিন কি পড়ে পড়ে ঘুমাবে নাকি? আমার বাড়িতে যখন আছো তখন আমার কথা মতো চলতে হবে তোমাকে। চলো তাড়াতাড়ি আমার সাথে। আরোহী ঘুম ঘুম চোখে উত্তর দেয়, কোথায় যাব বড় আম্মু? আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি, জানো না বড়দের মুখের উপর কোনো প্রশ্ন করতে নেই? তোমার ভাই কি তোমাকে কোনো শিক্ষা দীক্ষাই দেয়নি নাকি? অবশ্য দেবে কিভাবে, নিজেরই হয়তো কোনো শিক্ষা নেই। কথাগুলো নাজিয়া চৌধুরী এমনভাবে ব্যঙ্গ করে বলেন যে আরোহীর চোখে পানি চলে আসে। আরোহী নিজেকে সামলিয়ে দৃঢ় গলায় বলে, বড় আম্মু, আপনি আমাকে বলেছেন ভালো কথা, আমি আপনার সব কথা, সব অপমান মুখ বুজে মেনে নিব, কিন্তু আমার ভাইয়াকে উদ্দেশ্য করে বললে আমি তা সহ্য করব না। কথাটা বলতে দেরি, কিন্তু নাজিয়া চৌধুরীর চর মারতে দেরি হয় না। আরোহী গালে হাত দিয়ে ছলছল নয়নে নাজিয়া চৌধুরীর দিকে তাকিয়ে থাকে। এই ছোট লোকের বাচ্চা, এইভাবে তাকিয়ে কেন আছিস? বলেছি বেশ করেছে, আরো বলবো। কি করবি তুই? বলেই তিনি আরোহীর হাত ধরে টেনে বিছানা থেকে ফেলে দিয়ে বলেন, নবাব জাদি এসেছে, এই যা কিচেনে যা, নাস্তাগুলো রেডি করে মেহমানদের সামনে নিয়ে আয়, দেরি হলে তোর খবর আছে। বলেই নাজিয়া চৌধুরী রুম থেকে বের হয়ে যান। আরোহী চোখের পানি মুছে উঠে দাঁড়ায় আর কিচেনের দিকে যায়। নাস্তাগুলো সুন্দর করে সাজিয়ে হল রুমে যায়। সেন্টার টেবিলের ওপর নাস্তার ট্রেটা রেখে চলে যেতে নেবে, তখনই নাজিয়া চৌধুরীর বোন শিলা আহমেদ বলে ওঠেন। দাঁড়াও মা। শিলা আহমেদের কথা শুনে আরোহী দাঁড়িয়ে যায়, জিজ্ঞেস করে, জি আন্টি, কিছু বলবেন? বাহ, কি মিষ্টি দেখতে। হ্যাঁ রে নাজিয়া, মেয়েটা কে? ও আবিরের মেয়ে। ও মা, আবিরের মেয়ে এত বড় হয়ে গিয়েছে? হুম। বড় আফসোস হয়, এতটুকু বয়সে বাবা মাকে হারিয়েছে মেয়েটা। মা, এখানে এসো, আমার পাশে বসো, এসো এসো। শিলা আহমেদের কথা শুনে আরোহী একবার নাজিয়া চৌধুরীর দিকে তাকায়। নাজিয়া চৌধুরী পাশেই জায়রা বসেছিল। নাজিয়া চৌধুরী তখন বলে ওঠেন, আপু, তুমি ওকে বসতে কেন বলছো? এই যা রুমে যা। নাজিয়া, এমন করে মেয়েটাকে ধমক কেন দিচ্ছিস? এসো মা, আমার পাশে এসে বসো। শিলা আহমেদ আরোহীকে অভয় দেন। আরোহীও আর কিছুই বলে না, সে গিয়ে শিলা আহমেদের পাশে বসে। শিলা আহমেদ পরম যত্নে আরোহীর মাথায় হাত বুলিয়ে বলেন, এই রকম মিষ্টি একটা মেয়েই তো খুঁজছি। মা, তোমার একটা বড় ভাই আছে না? হ্যাঁ, কি নাম ওর? রিহান। ও, ওর ফোন নম্বরটা আমাকে একটু দিও কেমন? আমি ওর সাথে কথা বলতে চাই। অনেক দিন ধরেই আমার ছেলেটার জন্য একটা মেয়ে খুঁজছি, তোমাকে বেশ মানাবে আহানের সাথে। শিলা আহমেদের কথা শুনে নাজিয়া চৌধুরী, আরোহী আর জায়রা তিনজনই অবাক হয়ে যায়। জায়রা তো চোখে পানি চলে এসেছে, কিন্তু সে নিজের চোখের পানি আড়াল করে চুপ করে বসে থাকে। নাজিয়া চৌধুরী শিলা আহমেদের কথা শুনে বলেন, আপু, কি বলছো এসব? মেয়ে পছন্দ হয়েছে বলে কি যার তার সাথে আহানের বিয়ে দিবে? আর আরোহীর স্ট্যাটাসের সাথে আমাদের আহানের স্ট্যাটাসের কোনো মিল নেই। এই মেয়েকেও পছন্দ করবে না নাকি? নাজিয়া, কি ধরনের কথা বলছিস তুই এইসব? আর স্ট্যাটাস দিয়েই কারো মন তো বিচার করা যায় না। আর আমি আমার ছেলেকে চিনি, ও আরোহীকে নিশ্চয়ই পছন্দ করবে। ওপরে দাঁড়িয়ে থেকে নীলাদ্র তাদের সব কথাই শুনেছে, সাথে সে জায়রাকেও খেয়াল করেছে। জায়রা সবার থেকে নিজের চোখের পানি আড়াল করতে পারলেও নীলাদ্র থেকে পারেনি। তাছাড়াও নীলাদ্রর কেন জানো আরোহীর সাথে আহানের বিয়ের কথা শুনে সহ্য হচ্ছে না। তার এখন খুব রাগ হচ্ছে, তাই সে নিজের হাত মুষ্টিবদ্ধ করে রুমে চলে যায়। তাদের আলোচনা দেখে জায়রাও নিজের রুমে চলে যায়, কারণ এখানে থাকলে তার চোখের পানি সবাই দেখে ফেলবে, আর সে কতক্ষণই বা নিজের চোখের পানি আটকে রাখার চেষ্টা করবে। রুমে গিয়েই জায়রা কান্নায় ভেঙে পড়ে। জায়রা আহানকেই ছোট থেকেই ভালোবাসতো, এটা কেউ না জানলেও নীলাদ্র জানতো। নীলাদ্র অবশ্য ওর মাকে বলতে চেয়েছিল, কিন্তু জায়রাই বারণ করেছিল বলতে। সময় হলে সেই এই কথা তার মাকে জানাবে, কিন্তু তার আগেই তার খালামণি আরোহীর সামনে প্রস্তাব রাখে, যেটা শুনে জায়রার মনটা ভেঙে যায়। সে নিজের রুমে গিয়ে কান্না করছিল। বাইরে থেকে নীলাদ্র সবটা দেখছিল। সেই দিন থেকেই সে সুযোগ খুঁজছে যে কিভাবে আরোহীর ওপর সে প্রতিশোধ নেবে। দুদিন আগের কথাই ভাবতে ভাবতে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নীলাদ্র আরোহীর সামনে এসে দাঁড়ায়।
আরোহী নিচে তাকিয়ে হাঁটায় সে খেয়াল করেনি যে তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। ফলস্বরূপ আরোহীর মাথাটা গিয়ে লাগে নীলাদ্রর শক্তপোক্ত বুকে। আরোহী নিজের মাথায় হাত দিয়ে ডলতে ডলতে সামনে তাকায় আর দেখতে পায় যে নীলাদ্র দাঁড়িয়ে আছে। আরোহী তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয় আর মিনমিনিয়ে বলে, আমায় মাফ করবেন ভাইয়া, আমি দেখতে পাইনি। বলেই আরোহী চলে যেতে নেবে। তখনই নীলাদ্র তার হাত আলতো করে চেপে ধরে, তাকে পুনরায় নিজের সামনে দাঁড় করায় আর বলে, সমস্যা নেই, তোর সাথে আমার কিছু কথা ছিল আরও। আরোহী অবাক হয়ে যায় নীলাদ্রর এত নরম আচরণে। কারণ কাল অবধি নীলাদ্র তার সাথে খারাপ ব্যবহার করেছে, তাকে খাবার নিয়ে খোটা পর্যন্ত দিয়েছে, আর আজকে সেই মানুষ তার সাথে এত নরমভাবে কথা বলছে। আরোহী সন্দেহ চোখে নীলাদ্রর দিকে তাকায়। নীলাদ্র তখন বলে, জানি না তুই বিশ্বাস করবি নাকি, তাও তোকে বলছি, আমি তোকে ভালোবাসি আরও, খুব 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 ভালোবাসি। নীলাদ্রর কথা শুনে আরোহীর মাথা ঘুরে যাচ্ছে। আরোহী নিজেকে সামলিয়ে বলে, আপনি আমার সাথে মজা করছেন? না মানে কালকে আপনি আমার সাথে যে ব্যবহার করলেন, তারপর আপনি ভাবলেন কি করে যে আমি আপনার কথা বিশ্বাস করব? আরোহীর কথা শুনে নীলাদ্রর মাথা গরম হয়ে যায়। তবুও সে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। আরোহীর হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নরম গলায় বলে, দেখ আরও, ভালোবাসা তো আর বলে কই হয় না, তাই না? হ্যাঁ, মাঝে যে আমি তোর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু তুই একবার আমার মনটা বোঝার চেষ্টা কর, তাহলে ঠিকই বুঝতে পারবি আমি তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি তোকে এতদিন বলতে পারিনি, কারণ আম্মুর জন্য। তুই তো আম্মুকে চিনিস, আম্মুর ভয়ে তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি আমি, বিশ্বাস কর আরও। আরোহী ঝট করে নীলাদ্র হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। নীলাদ্র হাত ধরায় তার হাত দুটো কাঁপছে। আরোহী কাঁপা কাঁপা গলায় বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর আপনি ভালোবাসলেও আমার কিছুই করার নেই। আমায় প্লিজ যেতে দিন। আরও প্লিজ, তুই আমাকে এভাবে ফিরিয়ে দিস না, আমি তোকে সত্যি খুব ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচবো না। দেখুন, আমি তো বললাম যে আমি আপনাকে ভালোবাসি না, তাও কেন বারবার একই কথা বলছেন? আমার রাস্তা ছাড়ুন প্লিজ। আরও আমার কথাটা তো শোন আরও, প্লিজ। আরোহী কোনো কথা না শুনে নীলাদ্রর পাশ কাটিয়ে চলে যায়। ইতিমধ্যে কলেজের মাঠে যারা ছিল সবাই তাদের কথোপকথন শুনেছে। সবাই এখন নীলাদ্রর দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলাদ্রর বন্ধু আদিল নীলাদ্রর কাছে আসে আর বলে, কিরে ভাই, মেয়েটাকে ফাঁদে ফেলতে পারলি না? নীলাদ্রর রাগে কপালের রগ ফুলে উঠেছে। নিজের রাগ কমাতে ফুসফুস করে শ্বাস ফেলছে, তাও যেন তার রাগ কমছে না। পাশ থেকে নীল বলে, ভাই তুই এমন করছিস কেন? ওই ছোট লোকের বাচ্চারা এত বড় সাহস যে ও আমাকে রিজেক্ট করে, আমাকে পুরো ভার্সিটির মানুষের সামনে অপমান করেছ। ওকে আমি ছাড়বো না, ভেবেছিলাম ছোট করে শিক্ষা দেবো ওকে, কিন্তু না, এই ছোট লোকটা ছোটখাটো শিক্ষাই হবে না, ওকে আমি এমন শিক্ষা দেব যে মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রণা ভোগ করবে ও। আরও আমার অ্যাসাইনমেন্টগুলো একটু স্যারের ক্যাবিনে দিয়ে আসতে পারবি? আমি যেতাম, কিন্তু শরীরটা হঠাৎ করেই খারাপ করছে। তুই অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে আমাকে নিয়ে যাস। আমি মনে হয় একা একা হোস্টেলে ব্যাক করতে পারবো না। সে না হয় আমি গেলাম, কিন্তু তুই থাকতে পারবি তো? নাকি বেশি শরীর খারাপ করছে? তোকে না হয় হোস্টেলে রেখে এসে এই অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে আসি। তা কিভাবে হয়? হোস্টেলে গিয়ে আবার ভার্সিটিতে আসতে তো অনেক দেরি হয়ে যাবে। তারপর আবার স্যারের ক্যাবিনে যাবি, দেরি হলে তো আবার কতক্ষণ অপেক্ষা করতে হবে তোকে। তার ওপর আজকে তো আবার তোর 2টা টিউশনিও আছে, অনেক খাটনি হয়ে যাবে তোর। আরও এমনিতেই সারাদিন এত পরিশ্রম করিস, 3টা টিউশন করাস প্লাস রাত জেগে পড়াশোনা করিস, আবার সকালে উঠে ভার্সিটির ক্লাসের প্রিপারেশন নিস। তার থেকে ভালো তুই তাড়াতাড়ি যা, অ্যাসাইনমেন্টটা স্যারের ক্যাবিনে গিয়ে জমা দিয়ে চলে আসবি। আমি ততক্ষণ অপেক্ষা করতে পারবো। ঠিক আছে, সমস্যা হলে ফোন করবি, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। হুম। আরোহী ক্লাস থেকে বের হয়ে যায়। আরোহী অ্যাসাইনমেন্টগুলো দেখতে দেখতে যাচ্ছিল, ঠিক তখনই নীলাদ্র কোথা থেকে এসে তাকে টেনে একটা খালি ক্লাসরুমে নিয়ে আসে। এই ক্লাসরুমে ক্লাস হয় না বললেই চলে, আর এই দিকটাতেও সেরকম কেউ আসে না, শুধু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এইদিকে আসতে হয়। নীলাদ্র আরোহীকে দেওয়ালের সাথে পিঠ করে এক হাত দিয়ে আরোহীর কোমর জড়িয়ে ধরেছে আর অন্য হাত দিয়ে ওর মুখ চেপে ধরেছে, যাতে করে আরোহী কোনো আওয়াজ করতে না পারে। আরোহী নীলাদ্রর থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু নীলাদ্র তাকে ছাড়ছে না। হঠাৎ নীলাদ্র করুণ স্বরে বলে ওঠে,
আর কতদিন আমাকে এভাবে ঘোরাবি বলতো? 1.5 বছর ধরে তোর পেছনে পাগলের মতো করছি, আর তুই তুই তো আমাকে পাত্তাও দিচ্ছিস না। আচ্ছা, আমি কি খুব খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? আরোহী নীলাদ্র চোখের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়, কারণ নীলাদ্রর এই গাঢ় বাদামি বর্ণের চোখ জোড়া যে আরোহীর দুর্বলতা। যতবারই এই চোখের দিকে তাকায় ততবারই সে নীলাদ্রর মায়ায় পড়ে যায়, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই নিজেকে সামলিয়ে নেয় আরোহী, কারণ সে যদি নীলাদ্রর চোখের মায়ায় পড়ে তাহলে সেই মায়া থেকে পরে বের হতেছে তার খুব কষ্ট হবে। সে চায় না ভালোবেসে মরণ যন্ত্রণা ভোগ করতে, তাই তো বারবারই মনকে বোঝায় যে তার আর নীলাদ্রর মিল হওয়ার নয়। নীলাদ্র হলো আকাশের একটি মাত্র চাঁদ, আর আরোহী হলো আকাশের লক্ষ তারার মধ্যে একজন, যার শুধু দূর থেকে ওই চাঁদকে দেখার সাধ্য আছে, কিন্তু তাকে নিজের করে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। নীলাদ্র আরোহীর মুখ থেকে হাত সরিয়ে গেয়ে ওঠে, নীলাদ্রর গান শুনে আরোহী কিছুই বলে না, তাই নীলাদ্র আবার বলে, কিছু তো বল আরু, আর কতদিন এইভাবে চলবে? আমি সত্যিই বিরহ সহ্য করতে পারছি না। বাহ, ভালোই তো বাংলা শিখে গিয়েছেন দেখছি, আবার গানও গাইছেন। সব তোর জন্য। তোর বিরহ আমি দেবদাস হয়ে যাচ্ছি আরু। প্লিজ আমাকে আর ফিরিয়ে দিস না। আমি তোকে সত্যি খুব ভালোবাসি। তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব, তাহলে তো তোর বিশ্বাস হবে। আপনি ছাড়ুন আমায়, আমি কোনো প্রমাণ দেখতে চাই না, ছাড়ুন আমায়। নীলাদ্র আরোহীকে নিজের আরো কাছে এনে শক্ত করে ধরে বলে, না, আমি তোকে ছাড়বো না। আজকে তোকে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতেই হবে, নাহলে কোনো ছাড়াছাড়ি নেই। আরোহী পড়েছে মহা মুশকিলে। সে যদি হ্যাঁ বলে তাহলেও বিপদ, না বললেও বিপদ। কি করবে এখন সে? আরোহী কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন। হুট করেই তো আর ভালোবাসি বলা যায় না, আগে নিজের ফিলিংসটা বুঝি। আমি আদৌতেও আপনাকে ভালোবাসতে পারবো কি না, আর তাছাড়া আমি দেখতে চাই যে আপনি নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য কি কি করতে পারেন। আরু, তুই যা বলবি আমি তাই করব, শুধু একবার বলেই দেখ না। আরোহী বেশ কিছুক্ষণ ভেবে বলে, ভেবে বলছেন তো? আমি যা বলবো তা যদি করতে না পারেন তখন? তুই একবার বলেই দেখ না। এই নীলাদ্র চৌধুরী পারে না এমন কোনো কাজ নেই। ঠিক আছে, আমি 2 দিন ভাবার জন্য সময় নিলাম, আর আপনি এই 2 দিন না হয় সিগারেট ছাড়া থাকবেন। মানে এই 2 দিন আপনি একবারও স্মোক করবেন না। যদি পারেন তো ভেবে দেখব। জানি আপনার দ্বারা সম্ভব নয়, কারণ আপনি যে পরিমাণ স্মোক করেন। আরোহী ইচ্ছে করেই এই কাজটা নীলাদ্রকে দিয়েছে, কারণ সে জানে নীলাদ্র এত সহজে স্মোক করা ছাড়তে পারবে না, আর আরোহী চায় যে নীলাদ্র যেন স্মোক করা ছেড়ে দেয়। তাই তো সে নীলাদ্রকে এই কাজটা দেয় নিজের ভালোবাসা প্রমাণ করতে। কে বলছে যে আমি পারবো না? তোকে আমি দেখিয়ে দেব যে নীলাদ্র চৌধুরী যা বলে তা করেও দেখায়। ঠিক আছে, তাহলে আজকে থেকেই লেগে পড়ুন, আর আমাকে এখন ছাড়ুন, কাজ আছে আমার। আরোহী বলতেই নীলাদ্র তাকে ছেড়ে দেয়। আরোহী আর সেখান থেকে এক মুহূর্ত দাঁড়ায় না। আরোহী যেতে নীলাদ্র এক রহস্যময় হাসি দিয়ে বলে, এটা তো কেবল শুরু। তুই জানিসও না যে তোর সাথে ঠিক কি কি হতে যাচ্ছে। প্রতিশোধ নেওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কারো থেকে তার ভালোবাসা কেড়ে নিলে ঠিক কতটা কষ্ট হয় এবার তুই বুঝবি আরু। দেখতে দেখতে 2 দিন কেটে গিয়েছে। নীলাদ্র নিজের কথা রেখেছে, সে 2 দিনে একবারও স্মোক করেনি। আরোহী তো ভাবতেই পারছে না যে নীলাদ্র তার কথা রেখেছে। আজকে নীলাদ্র আরোহীর থেকে তার কাঙ্ক্ষিত জবাব পাবে, তাই নীলাদ্র খুব খুশি। আরোহী একবার হ্যাঁ বলে দিলে নীলাদ্র তার পরিকল্পনার এক ধাপ এগিয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না নিধি যে উনি আমার জন্য স্মোক করা ছেড়ে দিয়েছেন। ওনার এমন পরিবর্তন প্রথম প্রথম আমার কাছে নাটক মনে হতো, তবে এখন আমার মনে হয় না যে উনি নাটক করছেন। আমি ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। হয়তো সত্যি সত্যি উনি আমায় ভালোবাসেন। ভালো হলে তো ভালোই হয়। আর সবচেয়ে বড় কথা, উনি তোর কাজিন। তোরা একে অপরের ছোট থেকেই চিনিস। কিন্তু কাজিন হলেও ওনার সাথে আমার ছোট থেকে তেমন দেখা সাক্ষাৎ হতো না। আরোহী আর নিধি কথা বলতে বলতে ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। পেছন থেকে নীলাদ্র আরোহীকে ডাক দেয়। নীলাদ্রর ডাক শুনে নিধি আর আরোহী থেমে যায়। নিধি আরোহীকে কানে কানে বলে, যা, তোর আশিক এসেছে। বলেই হেসে দেয় নিধি। আরোহী তাকে চিমটি কেটে চুপ করতে বলে। ততক্ষণে নীলাদ্র তাদের কাছে চলে এসেছে। নিধি বলে,
ভাইয়া আপনারা বরং কথা বলুন, আমি যাই। আপনাদের মাঝে কাবাব মে হাড্ডি হওয়ার ইচ্ছা নেই আমার। নিধি চলে যেতে নীলাদ্র আরোহীকে জিজ্ঞেস করে, তো কি ভাবলেন ম্যাম? আমার জবাব কি আমি এক্ষুনি পাবো নাকি দেরি হবে?